হ্যালো এভরিওয়ান, আজ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের হাইকোর্ট। ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থিত আছে সুপ্রিম কোর্ট এবং ভারতীয় বিচার ব্যবস্থায় বিভিন্ন অঙ্গরাজ্যগুলিতে হাইকোর্টের অবস্থান। এছাড়া ভারতীয় বিচার ব্যবস্থায় অন্যান্য সাবঅর্ডিনেট কোর্টসেরও অবস্থান রয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থা হচ্ছে এক এবং অখণ্ড। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট সব কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং হাইকোর্ট সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনের ক্ষেত্রে। গণতন্ত্রের জন্যেও কিন্তু হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্টের গঠন সেভাবে মানে কতজন জাজ হবেন বা না হবেন, বিচারপতি হবেন, সেটা কিন্তু সেইভাবে কোথাও লেখা নেই। কারণ এক একটি হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা এক এক রকম হয়। প্রত্যেকটি হাইকোর্টে একজন প্রধান বিচারপতি থাকেন এবং অন্যান্য বিচারপতিরা থাকেন এবং সেই সংখ্যাটা কিন্তু নির্ধারিত করেন রাষ্ট্রপতি। এবার এই যে নির্ধারণ হয়, এটা কিসের ভিত্তিতে হয়? এটা হয় কাজের চাপের ভিত্তিতে। মানে সব হাইকোর্টের কিন্তু কাজের চাপ সমান হয় না। সেই জন্য যেই হাইকোর্টে কাজের চাপ বেশি সেখানে সেইভাবেই বিচারপতিদের নিয়োগ হবে এবং কটা কেস পেন্ডিং হয়ে আছে সেটার উপরে ডিপেন্ড করছে সেই ওয়ার্কলোডটা। যেমন এলাহাবাদ হাইকোর্টে 160 জন বিচারপতি আছেন। আবার সিকিম, যেটি একটি ছোট রাষ্ট্র, সেই সিকিম হাইকোর্টে মাত্র 3 জন বিচারপতি আছেন। কাজেই এখন এলাহাবাদ হাইকোর্টে যতগুলি কেসের সংখ্যা হবে, সিকিমে হয়তো তত সমপরিমাণ নয়। সেটার উপরে ভিত্তি করে হচ্ছে বিচারপতিদের সংখ্যা। বিচারপতিদের নিয়োগ হয় রাষ্ট্রপতির দ্বারা, ধারা 217 অন্তর্গত। এবং রাষ্ট্রপতি কিন্তু নিজে নিজে একা একা নিয়োগ করেন না। উনি ভারতের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি, তার সাথে পরামর্শ করেন এবং যেই রাজ্যের বিচারপতি নিয়োগ হচ্ছে সেই রাজ্যের রাজ্যপালের সাথেও আলোচনা করে তবে গিয়ে রাষ্ট্রপতি জাজদেরকে অ্যাপয়েন্ট করেন। এছাড়া কলিজিয়াম সিস্টেম বলে একটি সিস্টেম আছে যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকেন এবং 4 জন সিনিয়র মোস্ট সুপ্রিম কোর্ট থাকেন, জাজ থাকেন। তারাও কিন্তু ক্যান্ডিডেটদের নাম, মানে যারা বিচারপতি হবেন তাদের নাম কিন্তু তারা রেকমেন্ড করে। এবার এই রেকমেন্ডেশনগুলো ফাইনালি ল মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর কাছে যায়, তারপরে সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছে যায়, তারপর প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। এটা হলো অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর। হাইকোর্টের একজন জাজ, উনি 62 বছর বয়স অবধি উনি কাজ করতে পারেন। 62 বছর বয়সে উনি রিটায়ার করেন আর্টিকেল 217 অনুসারে, এবং ওনাকে কিন্তু রিমুভও করে দেওয়া যায়, মানে সরিয়ে দেওয়া যায় পদ থেকে। কিন্তু রিমুভ মানে যে কোনো কেউ কিন্তু রিমুভ যে কোনোভাবে কিন্তু রিমুভ হবে না। একটি স্পেসিফিক প্রসিডিওর আছে যেটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। সেই ইমপিচমেন্টটা কিন্তু পার্লামেন্টের দ্বারা হবে ফর প্রুভেন মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। মানে উনি যদি কোনোভাবে কোনো দুর্ব্যবহার করেন বা উনি যদি অযোগ্য হন বা সেই কাজটা করতে অক্ষম হন, তখন কিন্তু একটি নিয়ম মতন একটি প্রসিডিওর যেটাকে বলা হয় ইমপিচমেন্ট, সেটার মাধ্যমেই কিন্তু একজন জাজকে তার পদ থেকে সরানো যায়। হাইকোর্টের যে জুরিসডিকশন বা এলাকা, হাইকোর্ট কতখানি এলাকার সে কাজ করবে বা কি ধরনের কাজ করবে, সেটা হচ্ছে যে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন থাকে যেটাকে বলি আমরা মূল এলাকা, অ্যাপিলেট জুরিসডিকশন থাকে যেটাকে বলা হয় আপিল এলাকা। এছাড়া থাকে রিট জুরিসডিকশন এবং সুপারভাইজারি জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন মানে হচ্ছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও থাকে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুটি ক্ষেত্রে কিন্তু মূল এলাকা এবং আপিল এলাকা থাকে।
এবারে অরিজিনাল জুরিসডিকশন মানে হচ্ছে হাইকোর্ট এমন কিছু কিছু কেস হাইকোর্টে আসে যেটা ডাইরেক্টলি হাইকোর্টে ফাইল হয়, হয়তো লোয়ার কোর্টে কেউ সেই কেসগুলোকে ফাইল করে। অনেক রকম অনেক নানান ধরনের কেস হয়। কিছু কিছু কেস হয় যেগুলো লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যায়, আবার কিছু কিছু কোর্ট কেসেস হয় যেগুলো ডিরেক্টলি হাইকোর্টেই অরিজিনেট করে। তো মূল এলাকা বা অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে সেই কেসগুলি থাকে যেগুলো ডাইরেক্টলি হাইকোর্টে এসেছে, যেগুলো লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে কিন্তু যায়নি। কিন্তু অ্যাপিলেট জুরিসডিকশন বা অ্যাপিল এলাকা যেটা, সেটা হচ্ছে যে আপিল করা। আপিল মানে কি, কোনো এক ধরনের প্রেয়ার করা। তো অ্যাপিলেট জুরিসডিকশনের আন্ডারে যদি কোনো সাবঅর্ডিনেট কোর্টের রায়ে কেউ সন্তুষ্ট না হয়, সে তাহলে কিন্তু হাইকোর্টে অ্যাপিল করতে পারবে। এটা কিন্তু হাইকোর্টের অ্যাপিলেট জুরিসডিকশন বা আপিল এলাকা। রিট জুরিসডিকশন, রিট মানে হচ্ছে লেখ। আমরা জানি যে আমাদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কিছু কিছু লেখ জারি করা যায়। আর্টিকেল 226 বা 226-এর অন্তর্গত হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য লেখ জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 বা 32-র আন্ডারে লেখ জারি করতে পারে। এই লেখগুলোর উদ্দেশ্য কি? এই লেখগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের, জনগণের, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা। নানান রকমের লেখ হয়, যেমন হেবিয়াস কর্পাস আছে, ম্যান্ডামাস আছে, পোভারেন্টো আছে, সার্টিওরারি আছে, এরকম নানান রকমের লেখ আমাদের সংবিধানে কিন্তু বর্ণিত। এই লেখগুলো রক্ষা বা জারি করে, মানে লেখগুলোর দ্বারা ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করে হাইকোর্ট এবং অফকোর্স সুপ্রিম কোর্টও। এছাড়া হাইকোর্টের সুপারভাইজারি জুরিসডিকশন থাকে। তার মানে হচ্ছে যে সেই হাইকোর্টের অন্তর্গত যা যা সাবঅর্ডিনেট কোর্টস আছে তারা যাতে সঠিকভাবে কাজ করে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু হাইকোর্টের আছে, যেটাকে আমরা সুপারভাইজারি জুরিসডিকশন বলে থাকি। হাইকোর্ট নানান ধরনের লজ বা আইন তারা কিন্তু ইন্টারপ্রেট করতে পারে। হাইকোর্ট মানুষের, জনগণের ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করে। হাইকোর্ট কোনো নাগরিক এবং রাজ্যের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটার সমাধান করতে পারে। হাইকোর্ট অবশ্যই দেখে যাতে রুল অফ ল, আইনের যথাবিহিত নীতি বা রীতির দ্বারা যাতে সব কাজ হয়। এই রুল অফ লটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু যেন রুল অফ ল অনুযায়ী হয় সেটা দেখাটা কিন্তু হাইকোর্টের একটি দায়িত্ব। এবার আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার একটি খুবই বলতে পারো যে একটি খারাপ দিক হচ্ছে যে ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা। মানে এত দিন ধরে এক একটা কেস চলতে থাকে ভারতে, সেটা হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক বা লোয়ার কোর্টসে হোক, যে মানুষ কিন্তু একটা সময়ের পর তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে। এবার এখানে যে ফিগার গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে কতগুলো পেন্ডিং কেসেস পড়ে আছে বিভিন্ন জায়গায়। এবং আমরা এটাও জানি যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার অর্থ হলো যে যখন আমরা কোনো একটা কেস নিয়ে সেখানে গেলাম, হয়তো সেই কেসের সমাধান একটা হিয়ারিংয়ে বা দুটো হিয়ারিংয়ে বা 5টা হিয়ারিংয়ে হয়তো হলো না, সেটা হয়তো বছরের পর বছর, দিনের পর দিন, বছরের পর বছর সেই কেসটা হয়তো চলতে থাকে। মানে একটার পর একটা তারিখ, একটার পর একটা ডেট, একটার পর একটা অ্যাডজার্নমেন্ট কিন্তু হয়ে চলে। যেই কারণে হাইকোর্টে এরকম অনেক কেস আছে, সুপ্রিম কোর্টেও আছে, যেগুলো হয়তো 10 বছরেরও বেশি তারা হয়তো ঝুলে আছে। এবং আইনের ভাষায় একটি কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কাজেই এরকমভাবে যদি দিনের পর দিন কেসগুলো পেন্ডিং থাকে, তার মানে কিন্তু যথাসাধ্য বা যথাযোগ্য ন্যায় বিচার কিন্তু হচ্ছে না। এটা একটা মস্ত বড় একটা মানে একটা একটা ডিফেক্ট আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে। এছাড়া
হাইকোর্টের আরও চ্যালেঞ্জ হাইকোর্টকে ফেস করতে হয়, তার কারণ হাইকোর্টে যথেষ্ট পরিমাণ উন্নত বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব এবং জাজেরও ভ্যাকেন্সি, মানে জাজের যে পদ, সেই পদটা হয়তো দেখা যাচ্ছে ফাঁকা পড়ে আছে। সেই পদটা ফিল আপ না হওয়ার কারণে অনেক কেস হয়তো সঠিক সময়ে সলভ হচ্ছে না, এটাও কিন্তু আরেকটা কারণ, এবং এটা একটা বিশাল গ্যাপ ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে। এছাড়াও ভারতীয় বিচার ব্যবস্থার আরেকটা ত্রুটি হলো যে এটি হচ্ছে অতিমাত্রায় ব্যয়বহুল, মানে এক একটা হিয়ারিংয়ের জন্য বা ধরো লয়ারের ফিজ বা অন্যান্য আনুষঙ্গিক যা যা বিষয় আছে সেগুলো এতটাই ব্যয়বহুল যে একটা সাধারণ মানুষ, গরিব মানুষ কিন্তু সেই কেসের সেই খরচটা বহন করতে পারে না, তার কারণেও কিন্তু সে সঠিক ন্যায়টা পায় না। যাই হোক, এখন অনেক এই ত্রুটিগুলো দূর করার জন্য ই ফাইলিং বা ইলেকট্রনিক ফাইলিং বা অনলাইনে কেস ফাইলিং এবং ভার্চুয়াল হিয়ারিং এটা হচ্ছে যাতে নাকি এফিসিয়েন্সিটা আরও বেশি হয়। কিন্তু এখন বারবারই বলা হচ্ছে যে জুডিশিয়াল রিফর্ম বা জুডিশিয়াল সংস্কার যাতে করা হয় এবং আরও বেশি স্বচ্ছতা যাতে আনা হয়, যাতে নাকি ভারতীয় বিচার ব্যবস্থা তার যেটা মূল উদ্দেশ্য যে মানুষকে ন্যায় দেওয়া, মানুষকে বিচার দেওয়া, সেই কাজটা যাতে সঠিকভাবে সম্পন্ন